দুর্নীতিরোধ সবার নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয় তারেক রহমানের। সকালে যোগ দেবেন চট্টগ্রামের নির্বাচনী জনসভায়। ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল। প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য কায়েমের চেষ্টা বরদাস্ত করা হবে না। উত্তরাঞ্চলে নির্বাচনী জনসভায় জামাত আমির। 10 দলীয় ঐক্যে যুক্ত হল লেবার পার্টি। সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগে নারী প্রার্থী মাত্র 6 জন। বিএনপি এক আসনে দিলেও নিশ্চুপ অন্যান্য বড় দল। মুখে ক্ষমতায়নের কথা বললেও নেই বাস্তবে প্রতিফলন। অধিকার কর্মীর এবং বেতন বাড়ানোর সুপারিশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাকরিজীবীদের। জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার শঙ্কায় সাধারণ মানুষ। বাজারে শৃঙ্খলা না ফিরলে মিলবে ভোগান্তি। সকালের সময় সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরিকল্পনার সুফল পেতে দুর্নীতি রোধ ও সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি। বলেন, ক্ষমতায় এলে ঢেলে সাজাবেন শিক্ষা ব্যবস্থা। সবার আগে শুরু হবে গণতন্ত্রের চর্চা। দেশ গড়ার পরিকল্পনা নিয়ে আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করে বিএনপি। শনিবার দুপুরে গুলশানের শাহাবুদ্দিন আহমেদ পার্কে 10 বিজয়ীর সঙ্গে তারেক রহমান, সঙ্গে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আলাপকালে উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ নানা প্রসঙ্গ। জাইমা রহমানের ভাবনায় সামাজিক ও পারিবারিক সচেতনতাই পারে সাইবার বুলিং এর মতো ঘটনা কমাতে। অনলাইনে যে হ্যারাসমেন্ট হয়, মানে মেয়েরা ছেলেরা সবাই ভিকটিমস অফ হ্যারাসমেন্ট ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিখানো যায় যে কি ঠিক কি সঠিক, তাহলে জিনিসটা অনেক কমে আসে। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে বিএনপি। পাঠদানকে আনন্দময় করতে পরিকল্পনার কথা জানান তিনি। আমরা আমাদের এডুকেশন সিস্টেমটাকে যেভাবে সাজাতে চাইছি, প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাচ্ছি বেশি। নতুন 3 তলা 4 তলা 5 তলা স্কুল বিল্ডিং বানানো, এটা আমাদের লক্ষ্য। বরং ওই বাজেটটা দিয়ে আমরা আমাদের প্রাইমারি টিচারদেরকে মোর কোয়ালিফাই করতে চাচ্ছি। গভর্নমেন্ট ফর্ম করলে আমরা এডুকেশন মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, এই 4টাকে আমরা একটা টিম করে কাজ করব। আমরা যাচ্ছি বছরে মোটামুটি 12 মাসের মধ্যে 10 মাস বাচ্চাদেরকে আমরা ব্যস্ত রাখবো। আপনি পড়ালেখাটাকে আমরা একটু ফান হিসাবে নিয়ে আসতে যাচ্ছি। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, প্রতিটি ক্ষেত্রেই গণতন্ত্রের চর্চায় জোর দেন তারেক রহমান। ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করবো তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চায়। যেই পরিকল্পনাই করা হোক না কেন, সুফল পেতে হলে সবার নিরাপত্তা নিশ্চিত এবং দুর্নীতি রোধ করার প্রয়োজনীয়তার কথা বলেন তারেক রহমান। এটাই আমরা করি না কেন, আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা এনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে। এই দুটো জিনিসকে যদি আমরা একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলোর সমাধান অনেকাংশে সমাধান হয়ে আসবে। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান। অনেক কিছু করতে চাইছি না আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে বন্দরনগরীর চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে তারেক রহমানকে স্বাগত জানান সর্বস্তরের মানুষ। আজ অংশ নেবেন পোলো গ্রাউন্ডের জনসভায়। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে প্রায় 2 দশক পর বন্দরনগরী চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দলের সিনিয়র সহ মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান। দলীয় প্রধানের আগমনে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস নেতাকর্মীদের মাঝে। স্লোগানে মুখর হয় পুরো বিমানবন্দর এলাকা। তার সফরকে কেন্দ্র করে গড়ে তোলা হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে তারেক রহমানকে অভিবাদন জানান নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। পতেঙ্গা হয়ে 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে পাড়ি দিয়ে রাত 9টায় হোটেল রেডিসন ব্লুতে পৌঁছান বিএনপির চেয়ারপারসন। চেয়ারম্যান সাহেব আসার পরে চট্টগ্রামে যে উল্লাস, যে আনন্দ, আমি মনে করি আগামী দিনে আগামীকালকের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। যতক্ষণ তারেক রহমানকে সকালবেলা মঞ্চে দেখব না ততক্ষণ পর্যন্ত আমরা এই সংগ্রাম রাস্তার মধ্যে আমরা অবস্থান নিব, ঈদের মতো আনন্দ করে যাব। তিনি আসাতে আজকে রাজপথে, মাঠে ঘাটে সব জায়গায় তারেক রহমানের জোয়ার এসেছে। জাতীয় ও দলীয় পতাকা হাতে হোটেলের সামনেও ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকরা, দেন নানা স্লোগান। চট্টগ্রামে আশা করি এই ধানের শীষের একটা গণজাগরণ সৃষ্টি হবে। ওনার থেকে আমরা আশা করব এই বাংলাদেশের যতগুলো অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যে পেশা হয়, ওনার হাত ধরে আমাদের বাংলাদেশ নতুন বাংলাদেশের রূপ নিবে। বীর চট্টলার মাটি, উনি আগামীতে বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ, এটা আমাদের বিশ্বাস। রোববার বেলা 11টায় নগরী পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে জনসভা শেষে ঢাকায় ফিরবেন তিনি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, কাকডাকা ভোর থেকে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হচ্ছেন। এখানে অনেকে কিন্তু সারা রাত এই মাঠে ছিল, যেহেতু এটি তারেক রহমানের প্রথম জনসমাবেশ, নির্বাচনী সমাবেশ। সেই নির্বাচনী সমাবেশকে ঘিরে নানা আয়োজন ছিল। আমরা দেখেছি গত রাত থেকে কিন্তু চট্টগ্রামে বিভিন্ন যে উপজেলা এবং 3 পার্বত্য জেলা, কক্সবাজার সহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছে। অনেকে কি নির্ঘুম রাত এখানে কাটিয়েছেন, কারণ তারা জানেন সামনেই যদি তারা থাকতে পারেন তাহলে তারেক রহমানকে তারা নিজ চোখে দেখবেন। সেই জন্য কিন্তু তারা কিন্তু সামনের দিকে রাতে অনেকে এখানে এসেছেন। তো এই যে তারেক রহমান ঠিক বেলা 11টায় মঞ্চে উঠবেন এবং বক্তব্য রাখতেন, সেই যে জনসভায় কেন্দ্র করে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা যে সম্মুখ সারিতে সামনের দিকে আছি এবং ঠিক পেছনের কিছু অংশে দিয়ে যে পেছন দিয়ে তারেক রহমান সে মঞ্চে উঠবেন। তো আপনাকে জানিয়ে রাখি, অর্থাৎ 2005 সালে সর্বপ্রথম তারেক রহমান এই চট্টগ্রামে এসেছিলেন এবং এই 21 বছর পর আবারও কিন্তু নতুন দলীয় প্রধান হয়ে চট্টগ্রামে আসলেন। এবং গতকাল যখন তিনি শাহমাত আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন, সেখানে উপচে পড়া মানুষের ভিড় ছিল, নেতাকর্মীদের ভিড় ছিল এবং তিনি রেডিসন ব্লুতে যেখানে ছিলেন সেখানে নেতাকর্মীদের ভিড় ছিল এবং তাকে দেখার জন্য মানুষ মুখিয়েছিল। এবং আজকে যেহেতু তিনি এখানে বক্তব্য রাখবেন, সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রামবাসী তাকে দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে তারা মিছিল সহকারে নিয়ে ইতিমধ্যে মাঠে ঢুকতে শুরু করেছে। আরও হয়তো 2 থেকে 3 ঘন্টা পরে কিন্তু তিনি মঞ্চে আসবেন, কিন্তু নেতাকর্মী ইতিমধ্যে আসতে শুরু করেছে। তবে সবার একটাই দাবি, সেটি হচ্ছে বন্দর নগরীর চট্টগ্রামের যে বাণিজ্যিক রাজধানীর ঘোষণা করা হয়েছিল কিন্তু বাস্তবিক রূপ পায়নি, সে বাণিজ্যিক রাজধানী নিয়ে কি ঘোষণা আসতে পারে সে বিষয়টি তারা সেটি আশা করছেন। এবং চট্টগ্রামের উন্নয়নে, বিশেষ করে বন্দরের উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে কি বার্তা দিচ্ছেন সেটির দিকে তাকিয়ে আছে বন্দরনগরী চট্টগ্রাম। আমরা সকাল থেকে দেখেছি চট্টগ্রাম বিভিন্ন পয়েন্টে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর বিভিন্ন টহল আমরা দেখতে পেয়েছি। যেহেতু তারেক রহমান আসছেন দলীয় পদে, তাকে নিরাপত্তাকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই যে মাঠ আপনি দেখতে পাচ্ছেন, এই মাঠে কিন্তু 2012 সালে কিন্তু সর্বশেষ বেগম খালেদা জিয়া কিন্তু এই মাঠে বক্তব্য রেখেছিলেন এবং এরপর কিন্তু 2017 সালেও কিন্তু সার্কিট হাউসে এসেছিলেন। যে এটি ছিল বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাঠ, অর্থাৎ এই মাঠের সাথে বিএনপির স্মৃতি বিজড়িত। আরেকটি কথা জানিয়ে রাখি, যেহেতু প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এখানে যে পাশেই শহীদ করা হয়েছিল, সেক্ষেত্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই চট্টগ্রাম এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া কিন্তু যে কোনো দুর্যোগময় মুহূর্তে কিন্তু চট্টগ্রাম ফিরে আসতেন, কারণ তিনি চট্টগ্রামে সবচেয়ে বেশি ভালোবাসতেন বলে তিনি চট্টগ্রামে ফিরে আসতেন। এবং তারই উত্তরসূরি তারেক রহমানও কিন্তু সেই পথ ধরে কিন্তু চট্টগ্রামের এই যে আজকে এই পলোগ্রাম মাঠে এসেছেন এবং তাকে দেখার জন্য উৎসুক মানুষের ভিড়, নেতাকর্মীদের ভিড়, আমরা সেটি আসলে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে চট্টগ্রামের
যে পলো গ্রাউন্ড মাঠ, সেই মাঠ কিছুক্ষণ পর কানায় কানায় পূর্ণ হবে। যেটি বলার বিষয় সেটা হচ্ছে আমরা দেখেছি এখানে সকালে আসার পর দেখেছি এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাস, বিভিন্ন জায়গায় আমরা বিছানা দেখেছি যেখানে রাত যাপন করেছেন নেতাকর্মীরা, এবং তারা বলছেন প্রয়োজনে এরকম কয়েকটি রাত তারা এখানে যাপন করবেন, কিন্তু তারা সামনে থেকেই তাদের নেতাকে তারা দেখতে চায় এবং সেই জন্য কিন্তু তারা নির্গম রাত কাটিয়েছে। কালকে আমরা দেখেছিলাম রেডিসন ব্লুর সামনে হাজারো নেতাকর্মী স্লোগানে মুখরিত করে রেখেছেন তাদের যে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা এবং ধানের শীষ নিয়ে তারা উৎসব মুখর পরিবেশে কিন্তু তারা এই এসেছেন। এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান, যে বক্তব্যটি তিনি রেখেছেন তারই অংশ হিসাবে চট্টগ্রামের জন্য আসলে কি রাখছে, চট্টগ্রামের জন্য তারেক রহমানের কি পরিকল্পনা, তিনি চট্টগ্রামের ভবিষ্যতের জন্য কি বার্তা দিবেন, কি নির্দেশনা দিবেন চট্টগ্রামের যে নেতাকর্মীদের জন্য, সেটি কিন্তু আসলে দেখার বিষয়। আরেকটি কথা যা না বললে নাই, বলা হয়ে থাকে চট্টগ্রাম হচ্ছে বিএনপির ঘাঁটি, কারণ অতীতে যে 2/3 যে 16টি আসনের মধ্যে 2/3 বেশি আসন কিন্তু চট্টগ্রামকে পেয়ে থাকে। শুধু চট্টগ্রাম নয়, চট্টগ্রাম বিভাগে যে আসনগুলো রয়েছে বিশেষ করে 3 পার্বত্য জেলা এবং কক্সবাজারের যে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা এইগুলোতেও কিন্তু বিভাগের আসনগুলোতেও কিন্তু গুরুত্বপূর্ণ যে আসন পেয়ে থাকে চট্টগ্রামের ঘাঁটি বলা হয়। তো আমরা চট্টগ্রামের এই মানুষ, লাখো মানুষের জমায়েত হবে এখানে যারা আয়োজন করেছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে প্রায় 15 থেকে 16 লাখের বেশি মানুষ জমায়েত হবে চট্টগ্রামের এই পলো গ্রাউন্ড মাঠে, এবং সেইখান থেকেই কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখব যে মানুষ বিভিন্ন দলে স্লোগানে বিভক্ত হয়ে কিন্তু দলে এই সমাবেশস্থলে ঢুকবেন। ইতিমধ্যে কিন্তু আমরা ভোর 6টা থেকে কিন্তু নেতাকর্মীরা যে এখানে ঢুকেছে সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখন বেলা সকাল 8টা, ঠিক আর 2 থেকে 3 ঘন্টা পর কিন্তু তিনি মঞ্চে আসবেন। সবার নেতা, দলীয় নেতা, বিএনপি চেয়ারপারসন এবং বিএনপির যে সমর্থকদের, বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং তাকে দেখার জন্য দীর্ঘদিনের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটবে এবং তারেক জিয়াকে তারা সামনে থেকে দেখবে, সেই বিষয়টি কেন কিন্তু তারা এখানে বলছেন। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, বেলা যতই গড়াচ্ছে ততই কিন্তু নেতাকর্মীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি, নেতাকর্মীদের আনাগোনা দেখতে পাচ্ছি, এবং হাতে ধানের শীষ নিয়ে এবং জাতীয় পতাকা নিয়ে কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু আসছেন। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, আর 2 থেকে 3 ঘন্টা পর অর্থাৎ বেলা 11টার দিকে সবার নেতা, দলীয় নেতা এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমান মঞ্চে উঠবেন এবং পুরো দেশবাসীর জন্য তিনি বার্তা দিবেন, চট্টগ্রামের জন্য বার্তা দিবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য কায়েমের চেষ্টা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না বলেও জানান তিনি। উত্তরাঞ্চলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামাত আমির। নির্বাচনী প্রচারণায় দেশের উত্তরাঞ্চলে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সফরের দ্বিতীয় দিন শনিবার গাইবান্ধার পলাশবাড়িতে 10 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ময়দান। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদী আগ্রাসন বরদাস্ত করা হবে না। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করে দেখতে চাই না। আনুষ্ঠানিক প্রচারণার তৃতীয় দিনে উত্তরাঞ্চলের গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ সহ কয়েকটি জেলায় একাধিক জনসভায় অংশ নেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জানাবেন নির্বাচনী নানা পরিকল্পনা এবং জয়ী হলে কি করবেন জনগণের জন্য। এরপর বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। পরে শেরপুর উপজেলার পথসভায় যোগ দেন। শফিকুর রহমান বলেন, ইশতেহারের নামে প্রতারণা করবে না জামায়াত। 5 বছর বয়স পর্যন্ত সকল সন্তানের চিকিৎসার ভার নিবে রাষ্ট্র। 60 বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক মানুষের চিকিৎসার ভার নিবে রাষ্ট্র।
বগুড়া থেকে সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ মাঠে জনসভায় যোগ দেন জামায়াত আমির। পরে 10 দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে অংশ নেন উল্লাপাড়ায় নির্বাচনী জনসভায়। দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার পাশাপাশি উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না, আমরা তোমাদের হাতে কাজ তুলে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই। মায়ের সম্মান কেমন হয় তা বিশ্ববাসী দেখবে ইনশাআল্লাহ। আপনারা ঘরে থাকবেন নিরাপদ, চলাচলের নিরাপত্তা করা হবে নিশ্চিত, কর্মস্থলে আপনারা থাকবেন সম্মানের সাথে নিরাপদ ইনশাআল্লাহ। রাতে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জনসভায় অংশ নিয়ে জামায়াত আমির বলেন, আমরা নিজেরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করব না এবং ইসিকেও অনুরোধ করব অন্য কেউ যেন না ভাঙে তা সঠিকভাবে তদারকি করার। নির্বাচনী আইন বিধির প্রতি সম্মান রেখে চলতে চাই। আমরা নিজেরা চাই আমরা মানব, আমরা চাই নির্বাচন কমিশন অন্যদেরকে মানতে বাধ্য করে। এদিন সকালে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন জামায়াত আমির। শহীদদের স্বপ্নের দেশ গড়ার প্রত্যয় জানান তিনি। শফিক মুন্সি, সময় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগের 24টি আসনে 137 প্রার্থীর মধ্যে নারী মাত্র 6 জন, যাদের 3 জনই স্বতন্ত্র। বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি একটি আসনে নারী প্রার্থী দিলেও জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি ও জাতীয় পার্টির মতো দলগুলো দেয়নি। প্রগতিশীল 2টি দল দিয়েছে মাত্র একটি আসনে। মুখে নারীর ক্ষমতায়নের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন নেই বলে মনে করছেন অধিকার কর্মীরা। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান, সবখানেই নারীরা ছিলেন সম্মুখ সারিতে। রাজনীতির নানা চড়াই উতরায়ে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা। কিন্তু সংসদ নির্বাচনে প্রার্থী তালিকায় উপেক্ষিত সেই নারী নেতৃত্বই। ময়মনসিংহ বিভাগের 4 জেলার 24টি আসনে নারী প্রার্থী মাত্র 6 জন। এর মধ্যে শেরপুরে একমাত্র নারী প্রার্থী রয়েছে বিএনপির। এছাড়া জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি, জাতীয় পার্টির মতো রাজনৈতিক দলগুলো কোনো নারী প্রার্থী দেয়নি। প্রগতিশীল দল, কমিউনিস্ট পার্টি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেত্রকোনায় 1 জন করে নারী প্রার্থী দিয়েছে। বাকি 3 জন নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী কেন্দ্রীয় কমিটি সহ দলীয় কমিটির অন্তত 33% পদ নারীদের জন্য সংরক্ষণের বাধ্যবাধকতা থাকলেও সব রাজনৈতিক দলই এই বাধ্যবাধকতা পূরণ করছে না। অধিকার কর্মীরা বলছেন, মুখে নারীর ক্ষমতায়নের কথা বললেও চর্চা নেই দলগুলোর। এবারের নির্বাচনেও সেই চিত্র আবারও স্পষ্ট হয়েছে। 24-এর আন্দোলনের মিছিল দেখি ময়মনসিংহ নগরীতে, তখন আমি দেখি ব্যাপক ছাত্রীদের জমায়েত, কিন্তু এই ছাত্রীরাই 24-এর আন্দোলনের পরে তারা উপেক্ষিত হয়েছে। তারা নারীকে ব্যবহার করেছে আন্দোলনের ক্ষেত্রে, কিন্তু তারা সত্যিকার অর্থে নারী রাজনৈতিক ক্ষমতায়ন চায়নি। আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে, আমাদের চিন্তায় চেতনায় নিয়ে আসতে হবে ওনাদেরকে, একটা ইনক্লুসিভ যেন সমাজ গড়তে পারি আমরা। ময়মনসিংহ বিভাগের 4 জেলার 24 আসনে 137 জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। পে কমিশনের বেতন বাড়ানোর সুপারিশে আশায় বুক বাঁধলেও বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখছেন সরকারি চাকরিজীবীরা। অন্যদিকে মূল্যস্ফীতি উস্কে গিয়ে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, বাড়তি পরিচালন ব্যয়ের যোগান দিতে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে না পারলে সুফলের বিপরীতে মিলবে ভোগান্তি। এমএস আরিফিনের রিপোর্ট। আর মাত্র 2 বছর পরই অবসরে যাবেন রাষ্ট্রের 4র্থ শ্রেণীর কর্মচারী জমির উদ্দিন শেখ। উচ্চমূল্যের বাজারে বছরের পর বছর হিমশিম খাওয়া আয়ে সংসার চালালেও চাকরি জীবনের শেষ সময়ে এসে বেতন বাড়ার খবরে তার মুখে হাসি। স্কুল, কলেজ, মাস্টার, কোচিং, বেতন নিয়ে মা বাপ নিয়ে চলাফেরা খুবই কঠিন অবস্থায় দাঁড়াচ্ছে। সরকারে বলছে যে বেতন বাড়ানো স্কেল, কবে থেকে নির্ধারিত কার্যক্রম তা কোনো কিছু বলে নাই। 2.5 গুণ বাড়িয়ে সর্বনিম্ন বেতন 20,000 আর সর্বোচ্চ ধাপের বেতন 1.5 গুণ বাড়িয়ে 78,000 টাকার পরিবর্তে 1,60,000-এর বেশি করার সুপারিশ করেছে পে কমিশন, যার সুফলভোগী হবেন প্রায় 15 লাখ সরকারি চাকরিজীবী। বাড়বে পেনশন ও বৈশাখী ভাতা সুবিধাও। বেতন বাড়ানোর সুপারিশে খুশি হলেও নতুন করে বাড়ি ভাড়া, দ্রব্যমূল্য সহ আনুষঙ্গিক খরচ বেড়ে গেলে ভারী পকেটও এই ওজন সইবে না বলে মনে করেন
সরকারি কর্মকর্তারা। আমি যে পেনশন পাই তাতে আমার 15 দিনে চলে না। যদি পে স্কেল দেয় তাহলে আমাদের জন্য একটু উপকার হবে আর কি। বেতন বৃদ্ধি পাইছে, সাথে সাথে দ্রব্যমূল্যের দামও তারা বৃদ্ধি করে দিবে। তা বেতন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যদি দ্রব্যমূল্যের এই মানটা নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে আমি মনে করি যে সরকারি চাকরিজীবীদের জন্য ভালো একটা সুখবর। বেতন বাড়ার খবরেও যখন সরকারি চাকরিজীবীদের এমন দ্বিধা, তখন 80% কর্মসংস্থান হওয়া বেসরকারি খাতের অবস্থা কি? মূল্যস্ফীতি উস্কে গিয়ে জীবনযাপনকে আরো কঠিন করে তুলবে এমন শঙ্কা ঘিরে ধরেছে বিশাল এই জনগোষ্ঠীকে। নিত্য প্রয়োজনীয় দাম অনেক বেড়ে গেছে। এখন হচ্ছে এগুলো যদি আরো বেড়ে যায় তাহলে সাধারণ জনগণ এবং প্রাইভেট সেক্টরে যারা জব করে তারা আরো বিপদে পড়বে। বেসরকারি চাকরি যারা প্রতিষ্ঠান যারা ব্যবসা করে তাদের জন্য একটা গাইডলাইন দেয়, বেসরকারি চাকরিজীবীদের মিনিমাম যেন একটা অন্ততপক্ষে ভর্তুকি বা সমন্বয় বা বেতন বৃদ্ধি যেন করে, যেন তারা চলতে পারে। বাড়তি ব্যয়ের যোগান দিতে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য ভোগ্যপণ্যের বাজার সহনীয় রাখার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। দেশীয় বা বিদেশি খাতে কোনো বিনিয়োগ তেমন হচ্ছে না, তারপরে আমাদের উৎপাদন কর্মকাণ্ডেও তেমন গতি নেই, রাজস্ব আদায় কম। কাজে সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে এই যে বেতন কাঠামো বৃদ্ধির প্রভাবটা হয়তো যেটা আমরা দেখব যে আগামী দিনগুলোতে বাজারে দ্রব্যমূল্যের উপরে একটা বড় প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নতুন করে দরকার হবে 1,06,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে এরই মধ্যে 22,000 কোটি টাকা বরাদ্দ বাড়িয়েছে সরকার। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। উত্তাল সাগর, নানা দুর্যোগ, দুর্বিপাকে দেশের জলসীমা রক্ষায় অবিচল বাংলাদেশ নৌবাহিনী। নেটওয়ার্কের বাইরে পরিবার পরিজন ছেড়ে দেশের সমুদ্র সম্পদ রক্ষায় কাজ করে যাচ্ছেন তারা। বাহিনীর সজাগ দৃষ্টি একদিকে যেমন সমুদ্র সম্পদ নিরাপদ করছে, অন্যদিকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করছে প্রায় 1,19,000 বর্গ কিলোমিটারের জলসীমা। সেন্ট মার্টিন ঘুরে এসে রিপোর্ট করছেন আফজাল হোসেন। বহিঃশত্রু বা জলদস্যুদের জন্য এক আতঙ্কের নাম বাংলাদেশ নৌবাহিনীর সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদ। 2,350 টনের এই জাহাজটির ঘন্টায় গতিবেগ 48 কিলোমিটার। ত্রিমাত্রিক এই ফিল্ড থেকে আকাশে 180, ভূমিতে 15 ও পানির নিচে 7 কিলোমিটার দূরত্বে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বাংলাদেশের সমুদ্র সীমায় দিনরাত জাহাজটি নিয়ে সজাগ বাংলাদেশ নৌবাহিনী। লেফটেন্যান্ট কমান্ডার সামিন ইয়াসার, যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদের নেভিগেটিং অফিসার। রাস্তাবিহীন বিশাল সমুদ্রে তার কাজ নির্দিষ্ট গন্তব্যে জাহাজ পৌঁছানোর জন্য পথ খুঁজে বের করা, দিক নির্ণয় করা এবং সেই অনুযায়ী গন্তব্যে যাত্রা পরিচালনা করা। পরিবার পরিজন ছেড়ে উত্তাল সাগর, নানা দুর্যোগ, দুর্বিপাককে সঙ্গী করে দেশের জলসীমা রক্ষায় অবিচল সামিন সহ বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। আমার একটা পিচ্চি আছে, ছোট 1.5 বছর বয়স। সো ইন দ্যাট কেস যখনই আমরা সিতে আউট অফ নেটওয়ার্ক, মানে প্রায়ই দেখা যায় যে ডিউটি শেষ করার পরে মানে আমাদের বেডে শুয়ে আমরা ফোনে ছবি দেখি, মেমোরিজগুলো রিকল করি। জাস্ট মানে উই মিস দেয়ার প্রেজেন্স। ফোনে আমাদের সেভ করার গ্যালারি ছবিগুলো রিকল করি, উই সি। আর ডেফিনেটলি নেটওয়ার্ক থাকলে তো উই কল অ্যান্ড উই টক। জাহাজে কেউ অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা কি, নেটওয়ার্কের বাইরে থাকায় পরিবারের খোঁজ খবরই বা কিভাবে নেওয়া হয়, সেই বিষয়টিও জানালেন লেফটেন্যান্ট কমান্ডার এম মহিউদ্দিন। আমাদের প্রত্যেকটা পরিবারের কোনো যদি ইমার্জেন্সি হয় আমাদের হেডকোয়ার্টারকে জানালে আমরা হেডকোয়ার্টার সাবসিকুয়েন্ট আমাদেরকে জানাই, দেন উই টেক দ্য সাবসিকুয়েন্ট অ্যাকশন। গভীর সমুদ্রে হঠাৎ করে আমার একজন নাবিক খুব অসুস্থ হয়ে গেল, একজন অফিসার খুব অসুস্থ হয়ে গেল, তাকে তখন ইভাকুয়েট করার জন্য আপনারা দেখেছেন আমাদের পিছনে হেলিকপ্টার আছে, তখন আমরা সাথে সাথে জানাই আমাদের হেডকোয়ার্টারকে, তখন ওখান থেকে হেলিকপ্টার সেই ইভাকুয়েট করে নেয়, কোস্টের কাছে চলে আসে। সাবসিকুয়েন্টলি আমরা ছোট জাহাজে ট্রান্সফার করি অথবা আমাদের বোটের সহায়তা নিয়ে আমরা তাকে ল্যান্ডে পাঠিয়ে দিই। বহিঃসমুদ্রে বাংলাদেশের জলসীমা প্রায় 1,19,000 বর্গ কিলোমিটার। স্থল সীমানার তুলনায় যা প্রায় পুরো দেশের সমান। নৌবাহিনীর নিয়মিত টহলে নিরাপদেই আছে সেন্ট মার্টিন সহ সমুদ্র সম্পদ। আফজাল হোসেন, সময় সংবাদ। নদীবন্দর চাঁদপুরকে বলা হতো পূর্ববঙ্গের প্রবেশদ্বার। তার সঙ্গে পদ্মা ও মেঘনার সুস্বাদু রূপালী ইলিশের খ্যাতি তো আছেই। ধান, আলু উৎপাদনেও এগিয়ে আছে এই জেলা। নদীপথে ভ্রমণ আর 3 নদীর মোহনার সৌন্দর্য দেখতে ছুটে যান ভ্রমণ পিপাসুরা। শত সম্ভাবনা থাকার পরও চাঁদপুরে গড়ে ওঠেনি বড় ধরনের শিল্প কারখানা।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলেও তৈরি হয়নি স্থায়ী ক্যাম্পাস। ইলিশের জেলা চাঁদপুরের বঞ্চনা আর প্রাপ্তির কথা তুলে ধরেছেন সহকর্মী ফারুক আহমদ। ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। ইলিশের বাড়ি নদীবন্দর চাঁদপুর। যোগাযোগ ব্যবস্থার মধ্যে নৌপথ অন্যতম। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া আরও আছে ধনাগোদা। একসময় যেখানে পালতোলা নৌকা চলত দিন বদলে সেখানে এখন চলছে ইঞ্জিন চালিত নৌযান। তার বাইরেও সড়ক ও রেলপথ তো আছেই, তবে এই নদী চাঁদপুরের প্রাণ। রাজধানী ঢাকার সঙ্গে নৌপথে মাত্র 3.5 ঘন্টায় চাঁদপুরে যাতায়াত করা যায়। বিশেষ করে চাঁদপুরের পদ্মা ও মেঘনার তরতাজা রূপালী ইলিশের স্বাদ নিতে কে না চায়। জেলার 5টি সংসদীয় আসনে 30 লাখেরও বেশি ভোটার, যাদের বড় একটা অংশ কৃষিকাজ এবং মাছ ধরার সঙ্গে জড়িত। তার বাইরে বিপুল সংখ্যক প্রবাসী তো আছেই। দেশের অর্থনীতির চাকা ঘোরাতে এই জনপদের মানুষের ভূমিকা রয়েছে বেশ, তবে এখনো পিছিয়ে আছে এই জনপদের উন্নয়ন। ধান রুইতে গিয়া অনেক টাকা খরচ হয়ে যায়। ধান বিক্রি করতে গেলে ধান আমরা উচিত দাম পাই না। লস হইলে আমরা কইরা চালিয়ে দেখতে আছে কি। নদীতে কাঙ্ক্ষিত মাছ না পাওয়া জেলেদের মধ্যে রয়েছে যেমন হতাশা, তার সঙ্গে কৃষিতে ধান এবং অন্যান্য ফসল উৎপাদনে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক। যদি সরকার আয়া যে আমাকে অভিযানে যে সাহায্য দিত, মনে করেন এটার পাশাপাশি যদি অন্য কিছু পরিবর্তে দিত, তো মনে করেন আমরা জেলেরা টিকে থাকতে পারতাম। আগে শুনছি ইলিশ মাছ অন্য অন্য বিবরণ মাছ অনেক বেশি বেশি পাওয়া গেছে, কিন্তু এখন আমরা ওই মাছটা এখন আর পাই না। আর সড়ক সহ অন্যান্য অবকাঠামো মানসম্মত না হওয়ায় হতাশ পর্যটকরাও। চাঁদপুর এমনি অনেক সুন্দর, যদি রাস্তাঘাটটা ঠিক করে তাহলে আমার মনে হয় যে সাধারণ মানুষের জন্য যাতায়াতের জন্য আরো বেশি ভালো হবে। আমরা যারা পর্যটক হিসেবে আসি, কিন্তু এখানে যারা বাসিন্দা আছে যারাও আসে, ওই রকম সুবিধা পাচ্ছে বলে আমার মনে হয় না। এদিকে বিশিষ্ট জনেরা বলছেন, অতীতে দলীয় কোন্দল আর বৈষম্যের শিকার চাঁদপুর, ফলে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি বিগত সরকারের আমলে। কিছু বরাদ্দ মিললেও দুর্নীতি আর লুটপাটে বন্ধ থাকে উন্নয়নের গতি। তবে সব ধরনের সুবিধা নিশ্চিত করা গেলেই চাঁদপুর হবে সম্ভাবনার এক জনপদ। আগামী দিনে যারা আসবেন তারা চাঁদপুরকে পর্যটন নগরী হিসাবে গড়ে অপার সম্ভাবনা আছে, গড়ে তুলবেন। চাঁদপুরে নাগরিক সুবিধা সহ চাঁদপুর জেলাটাকে একটি আধুনিক সমৃদ্ধশালী শহর হিসেবে গড়ে তুলবেন। চাঁদপুরে আপনি কোনো কিছু করতে গেলে আপনাকে 14টা অধিদপ্তর পার হচ্ছে কে আসবে এত ঝামেলা করতে? বিসিকে আসবে কেন? যে শিল্পটা আমি সহজে তাড়াতাড়ি রাস্তা পাবো, গ্যাস পাবো, পানি পাবো এবং বিদ্যুৎ পাবো, কিন্তু এই সুযোগটা দিতে হবে। চাঁদ সওদাগরের চাঁদপুরে জন্ম নিয়েছিলেন সওগাত সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন কিংবা দানবীর হরদয়াল নাগের মতো অসংখ্য গুণী ব্যক্তি। রূপালী ইলিশে ভরপুর আর দেশ বিদেশে পর্যটকের ভিড়ে সেই চাঁদপুর আবারও সমৃদ্ধ হবে, এমনটা প্রত্যাশা স্থানীয়দের। একসময় নদীবন্দর চাঁদপুরের বেশ সুখ্যাতি ছিল, ইলিশের যেমন প্রসিদ্ধি ছিল, তার সঙ্গে এখানে যারা ঘুরতে আসছেন পর্যটকদের কাছেও এর একটা পরিচিতি ছিল। তবে চাঁদপুরের সেই পুরনো ঐতিহ্য আবারে ফিরে আসুক, এমনটি প্রত্যাশা করছেন স্থানীয়রা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের কাছে ভোটারদের তৈরি হচ্ছে নানা প্রত্যাশা। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লার সব জায়গায় মানুষ মেতে উঠছেন ভোটের আলোচনা সমালোচনায়। প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে এলাকার, এমনটাই আশা উন্নয়ন বঞ্চিত সাতক্ষীরাবাসীর। চায়ের আড্ডায় ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন সহকর্মী মমতাজ বাপি। আমি এখন আছি সাতক্ষীরার 2 আসনের সাতক্ষীরা লাবণীর মোড়ে চায়ের দোকানে, একটি চায়ের আড্ডায়। এখানে চায়ের আড্ডায় অংশগ্রহণকারী মানুষের কাছে সামনের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তাদের প্রত্যাশার কথা জানবো আমরা। মেডিকেলের সমস্যা, যে ওষুধকে আমরা পাই না, গেলে সরকারি হাসপাতালে গেলে ওষুধ পাই না। এখন যেরকম একটা প্রার্থীর জন্য আসে ডক্টর থাকে না, যেরকম একটা প্রার্থীর জন্য আসলে আমরা সব সুবিধা পাই। গরিবের ধারে জন্য সেই আমাদের নেতা থাকে, ঠিক এই কাজের নেতা আমরা চাচ্ছি। সুন্দরবনটা ঐতিহ্যবাহী, এখানে রাস্তাঘাট খুবই খারাপ, এটাও আমরা চাই, এটাও দ্রুত সংস্কার করার জন্য। আমের নাম আছে, চিংড়ির নাম আছে, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, এগুলোর জন্য ভালোভাবে আমাদের বাইরে যেতে পারে। কাজ কামগুলো
সৌন্দর্য সেইভাবে দেখে শুনে গরিবের উপরে দেখে শুনে যাতে চলাচল হয়। সাতক্ষীরা জেলা যেন উন্নয়ন হয় তার দ্বারাই। হানাহানি মারামারি দল এইসব যেন আমরা না চাই, আমরা চাই যে সুস্থভাবে নির্বাচনটা হোক। আমরা যাতে সুস্থভাবে চলতে পারি সেই আশাই করি, আমরা সেইভাবে একটা নির্বাচন চাই। প্রত্যেকটা মানুষ যাতে তার ভোট কেন্দ্রে যে নিজ ভোট প্রয়োগ করতে পারে। যোগ্য এবং সৎ নিষ্ঠাবান লোক আমরা চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দোকান বসানো ও উচ্ছেদকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ করেছে শিক্ষার্থীদের দুই পক্ষ। শনিবার রাতে ভাসমান দোকান থেকে চাঁদাবাজির প্রতিবাদ ও বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেন ডাকসুর সদস্য সহ সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ। অন্যদিকে নির্দিষ্ট বিজনেস হাব তৈরি না করে হঠাৎ উচ্ছেদের প্রতিবাদ জানিয়েছে অন্য একটি পক্ষ। ছাত্রনেতারা ছাত্র দল ও ছাত্রশক্তির বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে চাঁদাবাজির অভিযোগ এনে দোষীদের বহিষ্কার ও বিচারের দাবি করেন। এর প্রতিবাদে রাত 1টায় পাল্টা বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। দাবি করেন মব কালচারের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের দোকান তুলে দেওয়া হয়েছে। উভয় পক্ষ চাঁদাবাজি বন্ধ ও বিজনেস হাব প্রতিষ্ঠার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেয়। সুনামগঞ্জের জামালগঞ্জে খাল খননের অভাবে সুরমা নদীতে নামতে পারছে না পানি। এতে হাওরের একটি অংশে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ১,৫০০ হেক্টর জমিতে হচ্ছে না চাষাবাদ। কৃষকদের অভিযোগ ২০ বছরে ৩০ কোটি টাকা ব্যয়ে 4 বার খাল খনন হলেও অনিয়মের কারণে দূর হয়নি জলচর। তবে সংশ্লিষ্টরা বলছেন চলতি জুনে খনন শেষ হলে নিরসন হবে সমস্যার। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও এবাদুল হক রুজেলের ছবিতে প্রতিবেদন। শীতকালে হাওর অঞ্চলে পানি কমে আসলে শুরু হয় চাষাবাদ। তবে সুনামগঞ্জের জামালগঞ্জের গজারিয়া খাল পরিপূর্ণভাবে খনন না হয় পাকনা হাওর থেকে সুরমা নদীতে নামতে পারছে না পানি। এতে প্রতি মৌসুমেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। কৃষকরা জানান পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে ৩.৫ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি। গত ২০ বছরে ৩০ কোটি টাকা ব্যয়ে 4 বার খাল খনন করা হলেও মেলেনি সুফল। শুষ্ক মৌসুমে পানিতে তলিয়ে থাকে হাওরের একটি অংশের ১,৫০০ হেক্টর জমি। এতে চাষাবাদ করতে পারছেন না ফেনারবাগ ইউনিয়নের ৪০টি গ্রামের কয়েক হাজার কৃষক। তাদের অভিযোগ বিগত সময়ে খাল খননে ব্যাপক অনিয়ম হয় দূর হয়নি স্থায়ী জলাবদ্ধতা। 3 ভাগের 1 ভাগের টাকা দিয়ে কাজ করছে আর 2 ভাগ ঘেরা ফকরে উড়াইছে। ক্ষতি তো মনে করে এই যে নদী ভরাট হয়ে যেত, নদী ভরাট হলে জনগণের জন্য ক্ষতি। ধরেন এই যে ওই পাকনা বিলের ভিতরে যে গরিব গঙ্গার লাগি জমি জামা আছে এগুলো শুকাইতো না, পানি থাকতো ভর্তি। পানি তো কোনো সারা কোনো ব্যবস্থা হইতো না, এই একটু একটু পানি যায়, হাজার হাজার হেক্টর জমি ওখানে পানি চলে আছে। খালটা যদি মনে করেন ঠেজারে করণ হইতো তাহলে নিশ্চিত কি ক্ষেত সময় মতো শুকাইতো। সংশ্লিষ্টরা জানান চলতি জুনে শেষ হবে খাল খনন। এতে নিরসন হবে জলাবদ্ধতা। কাজ শুরু করতে পারছেন। এখন যেখানে পানির প্রবাহ যতটুকু বাধাগ্রস্ত হচ্ছে সেই জায়গাটাই আমরা শুধু ওপেন করে দিচ্ছি। পানিটা নেমে গেলে তখন আমরা ফুল সুইং কাজ শুরু করে দেব। এখানে যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে এবং যে যারা এই কাজটা বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড, ওনাদের বলবো যেন ওনারা এটা সঠিকভাবে তদারকি করে নিশ্চিত করে যেন মাটিটা আবার পুনরায় খালে না আসে। চলতি অর্থ বছরে ১,৯৭ লাখ টাকা ব্যয়ে গজারিয়া খাল খনন করছে পানি উন্নয়ন বোর্ড। সময় সংবাদ, সুনামগঞ্জ। ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন জামালপুরের চরাঞ্চলের কৃষকরা। কম খরচে বেশি লাভী কারণ বলে জানিয়েছেন চাষিরা। এবারও ভালো দাম মিলবে বলে আশা স্থানীয় কৃষি বিভাগের। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর সদর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও মেলান্দদহ উপজেলার চরাঞ্চলে বাড়ছে ভুট্টার চাষ। কৃষকরা বলছেন খরচ বিবেচনায় ভুট্টা চাষে তাদের লাভ বেশি। ভুট্টা চাষে খরচ কম, কাজেই ভুট্টা করছি। ভুট্টার টাকাটা এককালীন পাওয়া যায়। পরিশ্রম কম, ফলনও বেশি এবং একটু আমাদের লাভবান বেশি। অল্প খরচে পোষাইতেছে গৃহস্থের, মনে করেন ১,০০০-১,২০০ মন বেচা যায়। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গত বছর ভালো দাম পাওয়ায় এবার বেড়েছে আবাদ। বর্তমান ভুট্টার যে অবস্থা, এই অবস্থা থাকলে ভুট্টাতে বেশ ভালো লাভবান হবে। এই ভুট্টা পূর্ণাঙ্গ অবস্থায় না যাওয়ার আগেই সাইলুজ করে সেই সমস্ত জমিতে আবার বোরো আবাদ করবে, যার কারণে বোরো আবাদের যে টার্গেট সেটা আমাদের এখানে কম হবে না, আর ভুট্টাতে তারা ভালো ফলন পাবে। এবছর জামালপুরের ২৭,০০০ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। সময় সংবাদ, জামালপুর। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে ইউক্রেন রাশিয়ার দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়েছে কোনো চুক্তি ছাড়াই।
তবে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছে এবং নতুন বৈঠকের সম্ভাবনার কথা বলেছে। একই সময় ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়। নিহত হয়েছেন অন্তত একজন। রাশিয়ার খেরসনে ইউক্রেনের হামলায় 3 জন নিহতের দাবি করা হয়েছে। শান্তি আলোচনার মধ্যেও কমেনি যুদ্ধের তীব্রতা। শনিবার রুশ বাহিনীর সঙ্গে একদিনে অন্তত 100টি সংঘর্ষের কথা জানায় ইউক্রেন। সবচেয়ে বেশি লড়াই হয় পোক্রোভস্ক এলাকায়। রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভ ও খার্কিভে বেশ কয়েকজন হতাহত হন। জেলেনস্কির প্রশাসন জানায় এসব হামলায় প্রায় 12 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে রাশিয়া নিয়ন্ত্রিত খেরসনে একটি অ্যাম্বুলেন্সে ইউক্রেনীয় বাহিনীর হামলায় চিকিৎসা কর্মী নিহতের দাবি করেছে মস্কো। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় 3 পক্ষের শান্তি আলোচনা। রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে মুখোমুখি কথা হয়েছে বলে জানায় সংযুক্ত আরব আমিরাত। আমিরাত সরকারের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি কাঠামোর মূল উপাদানগুলো বৈঠকে প্রাধান্য পেয়েছে। পরিবেশ ছিল ইতিবাচক ও গঠনমূলক, তবে কেন্দ্রবিন্দু ছিল যুদ্ধ শেষ করার সম্ভাব্য শর্ত, দনবাসের বিতর্কিত অঞ্চলগুলোর ভবিষ্যৎ এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় যুদ্ধবিরতির সম্ভাবনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনাকে গঠনমূলক বলে আখ্যা দিয়েছেন। বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করার জন্য কিছু সম্ভাব্য কাঠামো প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে যুদ্ধ শেষ করার শর্ত এবং সেই প্রক্রিয়ায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা। এছাড়াও দুই পক্ষ প্রস্তুত থাকলে আগামী সপ্তাহেই আরেকটি বৈঠকের সম্ভাবনার কথা জানান তিনি। ইউক্রেন আলোচনায় এগোতে প্রস্তুত বলেও উল্লেখ করেন। একই সুরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মস্কো ভবিষ্যৎ আলোচনায় অংশ নিতে রাজি। আলোচনার আগে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 4 ঘন্টার বৈঠক করেন মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। একজন মার্কিন কর্মকর্তা বলেন, বৈঠকটি ছিল খুবই ফলপ্রসূ এবং যুদ্ধ শেষ করার পথে যেসব রাস্তা এখনো খোলা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে আবুধাবির 2 দিনের আলোচনা শেষে কোনো চুক্তির ঘোষণা আসেনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও শনিবার গাজায় ইসরায়েলি হামলায় 2 শিশু সহ 3 ফিলিস্তিনি নিহত হন। এ পরিস্থিতিতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে ইসরায়েলের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ উদ্দেশ্যে স্থানীয় সময় শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা। একই সময়ে যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে মিশর। পাশাপাশি গাজায় বিদ্যুৎ কেন্দ্র চালু ও রাফাহ সীমান্ত খোলার প্রস্তুতির ঘোষণা এসেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও শনিবার গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের কাছে বোমা বিস্ফোরণে নিহত হয় আল জাওয়ারা পরিবারের 2 কিশোর। প্রত্যক্ষদর্শীরা জানান, চুক্তির আওতায় ওই এলাকা থেকে সেনার প্রত্যাহার করা হলেও হামলা বন্ধ হয়নি। জাবালিয়ায় ওল্ড গাজা স্ট্রিটে হামলায় আহত হন একাধিক ফিলিস্তিনি। বেইত লাহিয়ায় আল সালাতিন এলাকায় ইসরায়েলি গুলিতে আহত হন এক ব্যক্তি। খান ইউনিসের দক্ষিণের কিজান আল নাজ্জার এবং কেন্দ্রীয় খান ইউনিসে পৃথক হামলায় হতাহত হন আরও কয়েকজন। সহিংসতার মধ্যে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জ্যারেড কুশনার। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার আহ্বান জানান তারা। তবে হামাসের কাছে থাকা শেষ জিম্মি রান গাভেলির মরদেহ ফেরত না আসা পর্যন্ত পরবর্তী ধাপে যেতে নারাজ নেতানিয়াহু। জিম্মির পরিবার হামাসের ওপর আন্তর্জাতিক চাপ জোরদারের আহ্বান জানিয়েছে। এদিকে আগামী সপ্তাহে রাফা ক্রসিং 2 দিক থেকে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে গাজার অন্তর্বর্তী প্রশাসন। তবে বিষয়টি পরের সপ্তাহে বিবেচনা করা হবে বলে জানিয়েছে ইসরায়েল। বর্তমানে সীমান্তের গাজা অংশ ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। একই দিনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ফিলিস্তিনে আঞ্চলিক বিভাজন ও যুদ্ধবিরতির নস্যাৎ করার চেষ্টা প্রত্যাখ্যান করেন। তিনি গাজা চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি বন্ধের আহ্বান জানান। 2 বছর পর গাজার একমাত্র বিদ্যুৎ কেন্দ্র চালুর সম্ভাবনার কথাও জানিয়েছে প্রশাসন। আন্তর্জাতিক অংশীদার, সৌরবিদ্যুৎ উদ্যোগ এবং বিদ্যুৎ সরবরাহকারীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানানো হয়। তবে নির্দিষ্ট সময়সীমা বা প্রক্রিয়া এখনও স্পষ্ট নয়। যুদ্ধের শুরু থেকে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় গাজায় প্রয়োজনের অর্ধেকেরও কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। হাসপাতাল সহ জরুরি সেবায় মারাত্মক প্রভাব পড়ে। ধ্বংস হয় 5080 কিলোমিটার বিদ্যুৎ লাইন ও 2285টি ট্রান্সফরমার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। খেলার খবর।
সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ফিটনেস পারফরম্যান্স ঠিক থাকলে আসন্ন হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে নির্বাচকদের বিবেচনায় থাকবেন মিস্টার 75, জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। দেশের মাটি থেকে সাকিবের অবসর নেওয়ার ইচ্ছার প্রাধান্য দিয়েছে বোর্ড। তবে পরবর্তী জাতীয় সরকারের পরিস্থিতি বিবেচনায় যদি কোনো নির্দেশনা দেয় সেটা মানতে বাধ্য থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিতর্ক যখন তুঙ্গে তখন ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন সাকিব আল হাসান। বিসিবিকে খাদের কিনারা থেকে তুলতেই হয়তো আবারও দেশসেরা তারকার দ্বারস্থ হলো বিসিবি। অপেক্ষার প্রহর শেষ, জাতীয় দলের জার্সিতে আবারও বিবেচিত হবেন এই অলরাউন্ডার। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। যদিও বাধা আছে তার রাজনৈতিক পরিচয়, আগের বোর্ড না পারলেও এবার আশাবাদী বিসিবি। মামলার বিষয়গুলো দেখতে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারকে জানিয়ে রেখেছে আমিনুল ইসলামের বোর্ড। সাকিবকে রাখা হবে কেন্দ্রীয় চুক্তিতেও। সাকিব আল হাসান ইন্টারেস্টেড এবং সাকিব আল হাসানের কথা হয়েছে আমাদের, এবং সে খেলতে চায়। আর আমাদের থেকে তরফ থেকে যেটা হচ্ছে সাকিব আল হাসান যদি খেলে আমাদের বোর্ড ফিটনেস বা সিলেক্ট যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপারগুলো থাকে সেগুলো সাকিব কতটুকু ফিট বা তার ট্রেনিং বা তার স্কিল বা সিলেকশন কমিটিতে আসবে কিনা একটা ইস্যু। আর আমরা গভর্নমেন্টকে অলরেডি আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে তার নিজস্ব, সেগুলো যদি সরকার অ্যালাউ করে বা সরকার কিভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়। এতদিন কি ছিল জানি না, আজকে মিটিং এ কি সিদ্ধান্ত হয়েছে সেটা আমি জানাচ্ছি, বিকজ আই এম নট বাপি। উত্তপ্ত প্রেস কনফারেন্স ভুগতে হয় বিসিবি পরিচালকদের। কথা উঠে মাশরাফিকে নিয়েও। সাবেক এই টাইগার অধিনায়ক দেশে থাকতে পারলে সাকিব কেন নয়, এমন প্রশ্ন নীতি নির্ধারকদের। ৩রা আগস্ট তামিম ইকবালের গণভবনে যাওয়া নিয়েও খোঁচা দেন আসিফ আকবর। আপনাদের সামনে 2-3টা উদাহরণ আছে বাংলাদেশে। একজন মাশরাফি মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে, এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজনে থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে। তবে সাকিব ইস্যুতে চাপা পড়ে গেছে টি-20 বিশ্বকাপ। আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি, তার পরিপ্রেক্ষিতে আপিল না করার সিদ্ধান্ত। আপাতত নিজেদের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ব্যস্ত থাকতে চায় ক্রিকেট বোর্ড। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। অবসান হলো সব জল্পনা কল্পনার। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি, আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বিবৃতিতে বলা হয়েছে টুর্নামেন্ট কাছে চলে আসায় বিসিবির অনুরোধ রাখা বাস্তবসম্মত নয় বলে এই কঠিন সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে। এর ফলে 1999 সালের পরেই প্রথম আইসিসির কোনো বিশ্বকাপে থাকছে না বাংলাদেশ। খবরটা কিছুটা প্রত্যাশিতই ছিল, অপেক্ষা ছিল আনুষ্ঠানিকতার। অবশ্য ভারত ভিত্তিক ক্রিকেট ওয়েবসাইটগুলো বেশ আগেই জানিয়ে দিয়েছিল বাংলাদেশের অনুরোধ রাখছে না আইসিসি। লিটন মুস্তাফিজদের জায়গায় বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। অবশেষে সেই ধারণাই সত্যি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে এবছরের টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূচি অনুযায়ী ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে নেয়ার কথা জানায় আইসিসি। আসন্ন টি-20 বিশ্বকাপের মূল পর্বে জায়গা করতে না পারা দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে সবার উপরে স্কটিশরা। বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ে দলটি আছে 14তম স্থানে। যদিও সরাসরি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বেশ কিছু দলের চেয়েও এগিয়ে আছে স্কটিশরা। গেল টি-20 বিশ্বকাপে অংশ নিয়ে গ্রুপ পর্বে 2 জয় তুলে নিয়েছিল স্কটল্যান্ড। বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে আইসিসি বলেছে ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই, যার কারণে বিসিবির শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে টুর্নামেন্ট কাছে চলে আসায় বিসিবির অনুরোধ পূরণ করা বাস্তবসম্মত নয় বলেই এই কঠিন সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে। বিসিবির পক্ষ থেকে ভারতে বাংলাদেশের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর সেটি নিয়ে 3 সপ্তাহের বেশি সময় ধরে আইসিসি স্বচ্ছ গঠনমূলক একাধিক আলোচনার মাধ্যমে বিসিবির সঙ্গে সম্পৃক্ত ছিল বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এর আগে গেল 4 জানুয়ারি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করে বিসিবি। এরপর হয় আইসিসির ভার্চুয়াল বোর্ড সভাও। এরপর গেল বুধবার আইসিসি বিসিবিকে জানিয়ে দেয় ভারতে বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশ দলকে। সিদ্ধান্ত নিতে বেঁধে দেয় 24 ঘন্টা সময়। এরপর সরকারের সঙ্গে আলোচনা করে বিসিবি আসন্ন বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
2 দশক পর বন্দরনগরী চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন নির্বাচনী জনসভায়। পোলো গ্রাউন্ড মাঠে নেতাকর্মীর ঢল। প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য কায়েমের চেষ্টা বরদাস্ত করা হবে না। উত্তরাঞ্চলে নির্বাচনী জনসভায় জামাত আমির। 10 দলীয় ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ রোজা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।